আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল ৭টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডে সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। ৬৪ সংশোধনী এনে সংসদে পাশ হলো 2026-27 অর্থবছরের বাজেট। সমালোচনার মুখে কালো টাকা সাদা করার সুযোগ এবং খুচরা ব্যবসায়ীদের উপর আগাম কর আরোপের প্রস্তাব থেকে সরে এসেছে সরকার। শর্ত সাপেক্ষে কর্পোরেট কর ২.৫% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্প উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এসব পরিবর্তন। ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট বুধবার থেকে কার্যকর হচ্ছে। ধন্যবাদ। প্রায় এক মাসের আলোচনা বিতর্ক শেষে জাতীয় সংসদে পাশ হলো 2026-27 অর্থ বছরের বাজেট, যেখানে ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকায় বৃদ্ধি, কিছু ক্ষেত্রে কর ছাড়, ব্যাংক হিসেবে টিআইএন নয়, কালো টাকা সাদা করার সুযোগ বাদ দেয়া সহ আনা হয় 64টি সংশোধনী। ফ্যামিলি কার্ড এটি একটি নতুন উদ্যোগ। যদিও আকার থাকছে প্রস্তাবিত 9,38,000 কোটি টাকায়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে যা সংসদে কণ্ঠভোটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এই দিন রীতি অনুযায়ী নির্দিষ্টকরণ বিল পাশের প্রক্রিয়া শুরু হয় সংসদে। এবারের বাজেটে 59টি মঞ্জুরি দাবিতে 36টি মন্ত্রণালয় ও বিভাগের বিপরীতে 1,343টি ছাঁটাই প্রস্তাব উপস্থাপন করেন বিরোধী দলের 43 জন সংসদ সদস্য, যা সরাসরি কণ্ঠভোটে নাকচ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। বাজেটে 6.5% প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য সরকারের। 7 জুলাই 2026 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। বাজেটকে অপরিকল্পিত ও অস্বচ্ছ উল্লেখ করে এর বিপক্ষে ভোট দিয়েছে বিরোধী দল। পাশাপাশি ব্যাংক খাতের বিদ্যমান সংকট বাজেট বাস্তবায়নে বড় অন্তরায় বলে মনে করে জামায়াতে ইসলামী। বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এসব জানান সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান। এই ব্যাংকিং খাতটাই আসলে আগামীর বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। আমরা বলেছিলাম সংসদে সরকার এখন টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে লোন দিচ্ছে, সুতরাং এই ব্যাংকগুলো থেকে কিভাবে 1,12,000 কোটি টাকা লোন দেবে। এই অবাস্তব পরিকল্পনা, অস্বচ্ছতা এবং অপরিকল্পিত যেই বিষয়গুলো রয়েছে এইগুলার কারণে আমরা এই অর্থ বিলে আমরা না ভোট দিয়েছি। নতুন অর্থ বছরের প্রথমার্ধের জন্য সংযত মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে, যেখানে বেসরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে 6.8% নামিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদ হার 10% অপরিবর্তিত রাখা হয়েছে। গভর্নর জানান, খেলাপি ঋণ কমাতে 18 মাসের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আমাদের প্রচলিত প্রথা অনুযায়ী বেসরকারি খাতের বিনিয়োগে খরা দীর্ঘদিনের, সাথে উচ্চ মূল্যস্ফীতি। দেশের সামষ্টিক অর্থনীতির এই চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা হলো নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর মুস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই রূপরেখা তুলে ধরেন, যেখানে স্পষ্ট বার্তা, আপাতত বাজার থেকে তারল্য কমানোর সংকোচনমূলক নীতিতেই হাঁটবে কেন্দ্রীয় ব্যাংক। এই প্রসেসটা শেষ করতে করতে আমাদের মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.42%, যা সাধারণ মানুষের নাবিশ্বাসের কারণ। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগের মতোই কঠোর অবস্থানে থেকে নীতি সুধার 10% অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ব্যবসা বাণিজ্য গতি ফেরাতে এবং ঋণের ব্যয় কমাতে ব্যাংকের ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান বা স্প্রেড 4% সুনির্দিষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেক্ষিতে আমরা আমাদের মানির অ্যাভেলেবিলিটিটাকে ইন জেনারেল একটু এক্সপেন্সিভই রাখতে চাই। 2025-26 অর্থ বছরের জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 8.5% থাকলেও বাস্তবে তা নেমে এসেছে 5.5%। এমন বাস্তবতা সামনে রেখে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ধরা হয়েছে 6.8%। কমানো হয়েছে ব্যাংক খাত থেকে সরকারের ঋণের লক্ষ্যমাত্রাও। ডিসেম্বর নাগাদ প্রায় 7%-এর কাছাকাছি এবং জুন নাগাদ এটা 8%-এর কাছাকাছি আসবে। তো আমরা মনে করি যদি 8%-এর মতো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমরা উন্নয়ন ঘটাতে পারি, সেই ক্ষেত্রে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অনেক সহায়ক হবে। এ সময় ব্যাংক খাতের বিভিন্ন সংকট নিয়ে কথা বলেন গভর্নর। খেলাপি ঋণ আদায়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। যে আমরা দুইটা আইন করছি, একটা হচ্ছে মানি লোন কোড, আরেকটা আইন করছি আমরা
ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। সো এখানে যেটা হবে, মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরে আসে ইসলামী ব্যাংক প্রসঙ্গ, যদিও এ বিষয়ে কোনো কথা বলেননি গভর্নর মুস্তাকুর রহমান। আমি সবাইকে রিকোয়েস্ট করব, স্পেকুলেটিভ কোনো আলোচনা আমরা না করি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন ফাঁসের কোনো সম্ভাবনা নেই বলে জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে সব বোর্ডে একই মানদণ্ড বজায় রেখে উত্তরপত্র মূল্যায়ন করা এবং প্রশ্ন ফাঁস প্রতিরোধ করাই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আবির হোসেনের রিপোর্ট। ছাত্রজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এইচএসসি ও সমমান পরীক্ষা, যার ফলাফল অনেকটাই নির্ধারণ করে দেয় জীবনের গতিপথ। এবার সেই পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে 10,69,714 জন, আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে 2,08,69 জন সহ মোট পরীক্ষার্থী 12,70,583 জন। এবার 2,997টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এর মধ্যে 145টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 40টি ঢাকায়। পরীক্ষা সুষ্ঠু করতে প্রশ্নপত্র বিতরণ, খাতা সংরক্ষণ, কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, শৌচাগার তল্লাশি সহ 35টির নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি জানান, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। সুষ্ঠু নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এইচএসসি 2026 ও সমমান অত্যন্ত সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। প্রথমত আউট হওয়ার সম্ভাবনা খুবই কম আশা করছি। তারপরেও যদি দুর্ঘটনা ঘটে যায়, হতে পারে এরকম যে একযোগে সারা দেশে একটা পরীক্ষা পিছানো লাগতে পারে। এদিকে কোনো পরীক্ষা কেন্দ্রে নকল ধরা পড়লে শুধুমাত্র পরীক্ষার্থী নয়, সেই প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না, ইটস নট প্রপার। আমরা তাকে প্রভিশনে পাঠাতে পারি, কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। শিক্ষাবিদরা বলছেন, দেশের সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ ইতিবাচক। তবে প্রশ্নফাঁস সম্পূর্ণভাবে রোধ করা এবং সব বোর্ডে একই মানদণ্ডে উত্তরপত্র মূল্যায়ন হবে বড় চ্যালেঞ্জ। প্রশ্নের কারণে, তারতম্যের কারণে কেউ ভালো করে কেউ খারাপ করে, এই বৈষম্যটা থাকবে না। একই ধরনের প্রশ্ন, একই ধরনের স্ট্যান্ডার্ড, এটা বজায় থাকবে। এখন কিন্তু পুরো বাংলাদেশের একই প্রশ্ন, সুতরাং আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকা লাগবে আমাদেরকে, কোনোভাবে যাতে প্রশ্ন ফাঁস না হয়। একই প্রশ্নের উত্তর একই লিখলো, এক একজনের কাছে গেলে এক এক রকম নম্বর পাওয়া যায়, এটা যাতে না হয়, একটা কমন একটা ইনস্ট্রাকশন থাকা। লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আর 15 আগস্টের মধ্যেই শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের খবর। চলমান উত্তেজনার মধ্যেই সমঝোতা চুক্তির পরবর্তী ধাপে পৌঁছাতে বর্তমানে কাতারের দোহায় ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তবে এ দফায় মুখোমুখি আলোচনায় বসছে না তেহরান ওয়াশিংটন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। ইরানের প্রতিনিধি দল দোহায় অবস্থান করলেও কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই তাদের। যুদ্ধ বন্ধে হওয়া সমঝোতা স্মারকের 5 শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না, সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। এর মধ্যে লেবাননে চলমান সংঘাতের অবসান, যুক্তরাষ্ট্রের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ তহবিল মুক্ত করার শর্ত অন্যতম। এছাড়াও হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব বজায় থাকবে, এমন বার্তাও দেন গালিবাফ। এই ছিল সকাল 7টার খবর। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।